আজকে সেলিব্রিটি আড্ডা সেগমেন্টে আমাদের সাথে আছেন বর্তমান সময়ের একজন ভার্সেটাইল কণ্ঠশিল্পী। আমাদের সঙ্গে আছেন চৈতি মুৎসুদ্দি। গল্প গানে আড্ডায় জানবো অনেক কথা, শুনবো অনেক গান। আপনারা কিন্তু আমাদের সাথেই থাকবেন, কোথাও যাবেন না। চৈতি আপু, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ATN মিউজিক অনুষ্ঠানে। আপনি কেমন আছেন? খুব ভালো আছি, এবং আপনার মতো একজন প্রাণবন্ত হোস্ট পেয়ে আরো বেশি ভালো লাগছে। অনেক ধন্যবাদ। আপনার মতো গেস্ট পেলে আমি আসলে প্রাণবন্ত হয়ে যাই। তো আপু, আপনাকে পেয়ে ভালো লাগছে। সম্প্রতি কিছু কাজ কিন্তু মুক্তি পেয়েছে, কিছু কাজ মুক্তির অপেক্ষায় আছে। জানতে চাইবো আপনার কাছ থেকে এই কাজগুলো সম্পর্কে। আমার মুক্তি পেয়েছে কয়েক মাস আগে যে কাজটির কথা আমি বলতে চাই। কাজটি পূজা উপলক্ষে মুক্তি দেয়া। আমার ওই গানটির কথা এবং সুরকার একজন নিউ ইয়র্ক প্রবাসী আশিস দেবরায়। ওনার কথা একটু ছোট্ট করে বলতে চাই যে দাদা আসলে আমাদের মতো যারা নতুন প্রজন্মে যারা আছি তাদেরকে খুঁজে নিয়ে ওনার লেখা এবং সুরের গানগুলো করানোর চেষ্টা করেন। উনি চান যে ওনার দেশের মানুষ যারা নতুন প্রজন্মের তাদের কণ্ঠে তার লেখা এবং সুরের গানগুলো ছড়িয়ে পড়ুক। সেই উদ্যোগেই ওনার লেখা এবং সুর এবং শান ভাইয়ের কম্পোজিশনে একটি গান আমার মুক্তি পেয়েছে, মনপুরা বাতাস। আর আমি চট্টগ্রামের মেয়ে, আমার দায়িত্বের মধ্যে পড়ে চট্টগ্রামের কিছু গান, যারা চট্টগ্রামকে সমৃদ্ধ করেছেন সেই সব কিংবদন্তি মানুষের লেখা এবং সুর করা কিছু গান আমি চেষ্টা করছি আমার মতো করে নতুনভাবে করার। কোন লেখকের গানগুলো নিয়ে আপনি কাজ করছেন, বা কোন বাউলের গানগুলো আপনার প্রায়োরিটি লিস্টে আছে? আমার দুইটা গান এই চট্টগ্রামের নতুনভাবে রিলিজ দেওয়ার চেষ্টা করছি। গানগুলোর কথা এবং সুর করেছেন আমাদের চট্টগ্রামিনী কিংবদন্তি, উনি সদ্য প্রয়াত সৈয়দ মহিউদ্দিন। ওনারই লেখা এবং সুরের দুটি গান আমি অলরেডি মিউজিক করা হয়ে গেছে। আমি ভয়েসটা দিব, এবং আমার ইচ্ছা আছে এটা খুব বড় পরিসরে মিউজিক ভিডিও করে প্রকাশিত করার। জানি না কতটুকু কি করতে পারি, তবে আমাদের কাজ চলমান আছে এখনো। আচ্ছা, যেহেতু আঞ্চলিক গানের কথা উঠে আসলো, তো এই গল্পের এই সময়টাতে দুটো লাইন কি আমরা শুনবো? আমার নতুন আঞ্চলিক যে গানটি আমার অলরেডি রেকর্ডিং করা হয়ে গেছে, সেখান থেকে দুটো লাইন আমি প্লিজ শুনবো। হাটুল্লা ফিরিতির মজা হাইতাম মনে হয়, হাটুল্লা ফিরিতির মজা হাইতাম মনে হয়, লেশো ফরে ভাই যার গুয়া, লেশো ফরে ভাই যার গুয়ার ভিতরে ভিতর, হাটুল্লা ফিরিতির মজা হাইতাম মনে হয়, হাটুল্লা ফিরিতির মজা হাইতাম মনে হয়। বাহ, দারুণ দারুণ একটি গান শুনলাম। এছাড়া অন্য কোনো আঞ্চলিক গান কি আপনি কখনো ট্রাই করেছেন? আমি ট্রাই করেছি। আমি মারমা সম্প্রদায়ের মারমা ভাষায় দুটি গান করেছি। আচ্ছা। এবং এটা আমার জন্য একটা অন্যরকম অভিজ্ঞতা, কারণ প্রথম ওদের ভাষাটা শিখে নিয়ে যখন আমি গান আমার সামাজিক মাধ্যমে রিলিজটা দেই, আমি খুব ভয়ে ছিলাম যে হয়তো আমি বকা খাবো, এখানে অসংখ্য ভুল হতে পারে, কিন্তু না, ওদের এত বেশি সাড়া আমি পেয়েছি। আচ্ছা। শেষ পর্যন্ত আমার ওই গানটা দেখে ওনাদেরই একজন বিশিষ্ট সুরকার, উনি আমাকে নক দিয়ে বলেছে আমাদের এবারের সাংগ্রাইতে আপনার কণ্ঠে আমরা আপনাকে দিয়ে একটা নতুন মৌলিক গান করাবো মারমা ভাষায়। বাহ, দারুণ। তো এই মারমা ভাষায়ও গান করা হয়েছে। এই যে নতুন একটা ভাষায় গান করা, এটা কিন্তু সহজ কথা নয়। অবশ্যই আপনাকে রপ্ত করতে হয়েছে ভাষা, এবং উচ্চারণের বিষয় ছিল যে অ্যাকুরেট অ্যাকসেন্ট হচ্ছে কিনা। একটু কি শুনবো দুটো লাইন? শ্রদ্ধেয় চৌধুরী আঙ্কেল, উনি যদি প্রোগ্রামটা দেখে থাকেন অবশ্যই জানবেন, উনি যদি সহায়তা না করতেন আমার এত কঠিন উচ্চারণ আসলে রপ্ত করা সম্ভব ছিল না। প্রতিটি শব্দ উনি আমাকে ধরে ধরে শিখিয়েছেন। তো আমি মারমা ভাষায় যে গানটা গেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে গানটা পোস্ট করে ওনাদের কাছাকাছি যেতে পেরেছি, সেই গানটিরই কয়েকটা লাইন গাইছি। একটু শুনবো। এটা সাংগ্রাইয়ের গান গাইছি। সাংগ্রাই মা নিয়া রিখ জেগে পামি, সাংগ্রাই মা নিয়া রিখ জেগে পামি, ও নি কোড়ো ও ইমরে রো লাগে 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 চুপিও গে মেলে, সাংগ্রাই মা নিয়া
রিক জেগে পামে সাংগ্রাই মা ইয়া রিক জেগে পামে। বাহ, দারুণ। এবারে আসি, সিনেমাতে কাজ করা কিন্তু একজন শিল্পীর জন্য অনেক বড় একটা পাওয়া। শিল্পীদের শেষ ইচ্ছাই থাকে যে আমি সিনেমাতে আমার নিজের কণ্ঠ দিব। আপনি কিন্তু দুটি সিনেমাতে কাজ করেছেন, একটি মুক্তি পেয়েছে এবং আরেকটি মুক্তির অপেক্ষায়। তো প্রথম যখন সিনেমাতে কাজ করা হয়েছিল সেই সময়টাতে আমরা একটু যেতে চাই। আমার ক্ষেত্রে সিনেমায় গান করার যেটা অপরচুনিটি বলে এটা আসলে কম হয়েছে, তার একটাই কারণ আমি দীর্ঘদিন চট্টগ্রামে ছিলাম। আমি যেই রিয়েলিটি শো থেকে এসেছি এরপরেই আমি আসলে যদি ঢাকার বাসিন্দা হতে পারতাম বা ঢাকা কেন্দ্রিক যদি আমার ক্যারিয়ারটাকে ডেভেলপ করতে পারতাম হয়তো আরও বেশি বেশি প্লেব্যাক আমার পক্ষে করা সম্ভব ছিল। কিন্তু পড়াশোনার কারণে যে একটা দূরত্ব, যে একটা গ্যাপ তৈরি হয়েছে, যার কারণে প্লেব্যাকে অত বেশি প্লেব্যাকে আমার আসলে কণ্ঠ দেওয়া সম্ভব হয়নি। তারপরও দুটি প্লেব্যাকে আমি কণ্ঠ দিয়েছি। আর এই সময়ে একটা জিনিস আমার উপলব্ধি হয়েছে যে এই গানের ক্যারিয়ারটাকে ধরে রাখতে হলে দূরত্ব একটি বড় বিষয়। সত্যি তাই, কারণ আমাদের প্লেব্যাকের কাজগুলো হয় কি, তুমি কি আছো, তুমি ঢাকা থাকলে এখনই আসো স্টুডিওতে। আসলে আমাদের বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রি টোটালটাই ঢাকা বেস, এখান থেকেই সব কাজগুলো হয়। তো আমার মা বাবা যেহেতু চাকরিজীবী ছিলেন, ওনাদের চাকরির ক্ষেত্রে চট্টগ্রামে থাকতে হতো, আমার পড়াশোনাও সেখানে, যার কারণে দূরত্বের কারণে অনেক সুযোগ আসলে আমার হাতছাড়া হয়ে গিয়েছে। তবে এখন চেষ্টা করছি আবার নতুনভাবে সব কিছু শুরু করতে। তো সম্প্রতি যেই চলচ্চিত্র যেটা এখনো মুক্তির অপেক্ষায় আছে ওটা নিয়ে একটু কথা বলছি, বান্ধব চলচ্চিত্রটা, ওইটা নিয়ে কথা বলছি কারণ গানগুলো আমার খুবই পছন্দের, এই চলচ্চিত্রের গানগুলো। তো জানি না যখন সিনেমাটা রিলিজ হবে তখন দর্শকরা গানগুলো কিভাবে নেয়, তবে আমার ব্যক্তিগতভাবে গানগুলো ভীষণ পছন্দের। আমরা অপেক্ষায় আছি সেই গানগুলো দেখার জন্য এবং সেই সিনেমার মুক্তির অপেক্ষায় রইলাম। কথা হচ্ছিল যে আপনি একটি রিয়েলিটি শোতে ছিলেন 2009 সালে, সেখানে ফার্স্ট রানার আপ হয়েছেন আপনি। পরবর্তীতে একটা গ্যাপ ছিল এবং আপনি যখন আবার ইন্ডাস্ট্রিতে এসেছেন তখন আপনার এবং দর্শক শ্রোতার মাঝে কিন্তু বেশ একটা গ্যাপ চলে আসছে। এই গ্যাপটাকে আপনি কিভাবে ফিল আপ করেছেন? চেষ্টা করে যাচ্ছি আসলে, কারণ একটা বিশাল 4-5 বছরের গ্যাপ ফিল আপ করাটা বিশাল ব্যাপার। কারণ আমার জন্য ওই স্থানটা খালি থাকবেও না, বসেও থাকবে না কেউ, সময়ের মতোই যাবে। তো আমার কাছে মনে হয় আমি আবার সেই নতুন উদ্যমে নতুনভাবেই শুরু করেছি। আসলে কতটুকু যেতে পারবো জানি না, তবে আমি আমার কাজকে ভালোবেসে এবং আমার কাজকে সাথে নিয়ে যতটুকু পারি আমি এগিয়ে যাওয়ার চেষ্টা করি। আমরাও আশা করছি। তবে প্ল্যানিং তো একটা অবশ্যই আছে, জানতে চাইছি আপনার কাছ থেকে আপনার প্ল্যানিংটা কি? আমাদের এই সময়ের বাস্তবতাকে মেনে নিয়েই আমার এখন প্ল্যানিং হচ্ছে, আমার যেটা এখনকার সময়ে যুগের সাথে তো তাল মিলাতেই হবে। সকলেই তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজ প্ল্যাটফর্মে সময় দিচ্ছে, কাজ করছে। আমিও আমার পেজ এবং ইউটিউব চ্যানেলে আসলে নিয়মিতভাবেই কাজ করার চেষ্টা করছি, ওটা নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। এখন আপনি সোশ্যাল প্ল্যাটফর্মগুলোকেই বেশি ব্যবহার করছেন দর্শকদের কাছে যাওয়ার জন্য। এটাই কিন্তু এখন একমাত্র সহজ মাধ্যম দর্শকের কাছে পৌঁছানোর, আমার কাছে মনে হয়। ছোটবেলা থেকে গান করছেন? হ্যাঁ। উচ্চাঙ্গ সঙ্গীত এবং নজরুল সঙ্গীতে হাতে খড়ি। পরবর্তীতে আপনি রবীন্দ্রসঙ্গীত করেছেন, আপনাকে ফোক গানেও আমরা পাচ্ছি এবং আপনি আধুনিকে বেশ পারদর্শিতা দেখিয়েছেন। কিন্তু আপনি সব থেকে বেশি কমফোর্টেবল কোথায়? আমি সবচাইতে বেশি কমফোর্টেবল নজরুল সঙ্গীতে, কারণ এটা আমার একদম ছোটবেলা থেকেই অভ্যাস। আমাদের বাসায় একটু কনজারভেটিভ পরিবেশে আমি বড় হয়েছি। আমার বাসায় দেখা যেত সব সময় নজরুল সঙ্গীত বাজছে, ফিরোজা বেগমের নজরুল সঙ্গীতের ক্যাসেট দিনের পর দিন বাজতেই থাকে। ওই শুনে আসলে আমার বড় হওয়া। তো আমি যদি রিয়েলিটি শোতে না আসতাম হয়তো আমি নজরুল সঙ্গীতই গাইতাম, নজরুল সঙ্গীত শিল্পীই হতাম। তো এখনও নজরুল সঙ্গীতের প্রতি সেই ভালো লাগা ভালোবাসা আমার যায়নি। আমি যখনই সুযোগ পাই আমি নজরুল সঙ্গীত অনুশীলনের চেষ্টা করি, যেহেতু আমি আবার বাংলাদেশ বেতারেও নজরুল সঙ্গীতে আছি। তো চর্চাটা আসলে এখনো চলছে, করেই যাই। যেহেতু ভালোবাসা নজরুল সঙ্গীতে, তাহলে সেখান থেকে কি দুটো লাইন শুনবো? অবশ্যই। আমার খুব পছন্দের একটি গান আমার নয়নে নয়ন রাখি, এই গানটি গাইছি। এটা আমার পছন্দের গান, আমার মায়েরও খুব পছন্দের গান। শুনবো। আমার নয়নে নয়ন রাখি, পান করিতে চাও কোন মিও
আছে আখিতে উষ্ণ আখি জল মধুর সুধা নাই পরাণ প্রিয় আমার নয়নে নয়ন রাখি। বাহ, দারুণ, খুব চমৎকার একটি গান শুনলাম। তো গানকে ঘিরে তো একটা প্ল্যানিং এর কথা আমরা শুনলাম, নজরুল সঙ্গীতে আপনার পছন্দের কথাটাও শুনলাম যে আপনি কোথায় কমফোর্টেবল বেশি। বর্তমান জেনারেশনের গান শোনা হয়? আমরা যেহেতু এই গানটাকে ক্যারিয়ার হিসেবে নিয়েছি, বর্তমান সময়ের গান তো অবশ্যই শুনতে হবে, যেহেতু আমি টিভিতেও যেমন গান করি আবার স্টেজেও আমাকে পারফর্ম করতে হয়, তাই নতুন পুরাতন সব ধরনের গানই আসলে শোনা হয়। আচ্ছা, এখন কিন্তু গান শুধুমাত্র মানুষ শুনছে না, মানুষ দেখতে পছন্দ করে। একটা মিউজিক ভিডিওতে কিন্তু আমাদের কথা হচ্ছিল ব্যাক স্টেজে যে মিউজিক ভিডিওতে অনেক বেশি খরচ করতে হচ্ছে এখন দর্শকদেরকে পছন্দ করানোর জন্য, বা তারা যেন আমার গানটা যেন দর্শকদের কাছে যায়। তো একটা গান যখন আপনি করেন, মিউজিক ভিডিওর উপর আপনি কতটুকু সময় দেন, বা মিউজিক ভিডিও নিয়ে আপনার পরিকল্পনা কি থাকে? গানটা আসলে আগে হয়তো দেখার বিষয় ছিল না, এখন গানটা করার পাশাপাশি দেখার বিষয় তো হয়ে গেছে। তো আমরা তো এটা জানি, যেটা বাস্তব সত্য, যে একটা গান সুন্দরভাবে সকলের সামনে পরিবেশন করার জন্য, প্রেজেন্ট করার জন্য একটা ভালো ভিডিও তৈরি করতে হলে একটা বিশাল বাজেটের প্রয়োজন। তো হয়তো অনেকের ক্ষেত্রে এই ধরনের বাজেট এফোর্ড করা সম্ভব হয় না, আমার ক্ষেত্রেও তাই। আমার একটা নির্দিষ্ট বাজেট থাকে, ওই বাজেটের মধ্যে যতটা সম্ভব সর্বোচ্চ চেষ্টা করা যায় ওভাবেই আসলে করার চেষ্টা করি। কারণ বাজেটের তো শেষ নেই, আমি চাইলে 10-20 লাখ টাকার বাজেটেও একটা মিউজিক ভিডিও করতে পারি, কিন্তু আমার সামর্থ্য অনুযায়ী যেটা বেস্ট হবে ওভাবেই আসলে আমার পরিকল্পনাটা থাকে। সত্যি তাই, কারণ এখন বর্তমানে মিউজিক ভিডিওতে অনেক একটা সিনেমার মতো খরচ হয়ে যাচ্ছে, এবং ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মের সাথে টক্কর দিতে হলে আমাদেরকে সেই লেভেলটা আসলে পার করতে হয়, বা সেই জায়গা পর্যন্ত যেতে হয়। তো আচ্ছা, রিয়েলিটি শো থেকে বের হওয়ার ঠিক পরপরই কিন্তু একটা মিউজিক ভিডিওতে আপনি কাজ করেছিলেন, আপনি গান করেছিলেন। যেহেতু এটা জীবনের প্রথম কাজ, প্রথম মিউজিক ভিডিও, প্রথম মৌলিক গান, এই গানটাকে ঘিরে আপনি কতটুকু এক্সাইটেড ছিলেন, এবং সেই সময়টাতে আমরা একটু যেতে চাই। তখন তো আমি সুপার এক্সাইটেড, কারণ এই গানটার যিনি কম্পোজিশনে ছিলেন আমাদের দেশের একজন স্বনামধন্য মানুষ, ফুয়াদ আল মুক্তাদির ভাই। তো আমাকে যখন বলা হলো যে তোমার এই গানটা ফুয়াদ ভাই করবে, আমি তো ওই মুহূর্ত থেকেই মোটামুটি অনেক এক্সাইটেড ছিলাম যে আমি ফুয়াদ ভাইয়ের সাথে প্রথম দেখা হবে, ওনার কম্পোজিশনে গান গাইবো, এরকম একটা এক্সাইটমেন্ট তো ছিলই আমার ভিতরে। তো গেলাম, এবং ফুয়াদ ভাইয়ের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স খুবই ভালো। উনি একজন সহজ সরল মাটির মানুষ, এবং উনিও আমি চট্টগ্রামের মেয়ে জেনে উনিও ভীষণ খুশি, কারণ ওনারও বেড়ে ওঠাটা চট্টগ্রামে ছিল। এইসব গল্প আড্ডায় গানটা করা হয়েছে, তো এটা একটা অন্যরকম অভিজ্ঞতা। তো এখন যখন ক্যামেরার সামনে দাঁড়ানো হয়, অবশ্যই তখনকার চৈতি এখনকার চৈতি অনেক পার্থক্য। এখন চৈতি অনেক বেশি অভিজ্ঞ, সে জানে তাকে কেমন লাগবে। তো এখন যখন ক্যামেরার সামনে দাঁড়ানো হয়, মিউজিক ভিডিওর জন্য কাজ করা হয়, কি কি বিষয় মাথায় থাকে? ভিডিওটা চাইতেও একটা মিউজিক ভিডিওর ক্ষেত্রে গানটা আসলে বিশেষ প্রায়োরিটি পায়। এর পাশাপাশি একটা সুন্দর ভিডিও হলে দর্শক ওটাকে আরো লুফে নেয়। তো ভিডিও বানানোর ক্ষেত্রে আমার সবচেয়ে যেটা বেশি কাজ করে সেটা হচ্ছে আমার সাথে মানানসই যে কোনো কিছু। আমি প্রথমেই চিন্তা করি আমি এই শটটা দিব, এটা আসলেই আমার সাথে, বা আমি যেই স্বভাবের আমার পার্সোনালিটির সাথে যাচ্ছে কিনা, বা এই সাজটা আমার সাথে যাচ্ছে কিনা, এই টাইপের বিষয়গুলো আমি আসলে খুব করার চেষ্টা করি। দারুণ, গল্প করে অনেক ভালো লাগলো, অনেক কিছু আমরা জানতে পারলাম। তো গল্প গানে আমাদের কিন্তু সময় শেষ হয়ে গেছে, আমাদেরকে যেতে হবে। তবে যাওয়ার আগে এটিএন বাংলার দর্শক, আপনার যারা ফ্যান ফলোয়ার্স আছেন, দর্শক আছেন, তাদেরকে কি বলে যাবেন? প্রথমেই আমি এটিএন বাংলাকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আমার কিছু না বলা কথা, না জানা কথা এই এটিএন বাংলার মাধ্যমে, এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের দর্শকদের সামনে তুলে ধরার একটা সুযোগ আমার হয়েছে, এই জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। আর আমার দর্শকদের প্রতিটা প্রোগ্রামে আমি একটা কথাই বলি, আপনারা অবশ্যই ভালো গানের সাথে থাকবেন, যাতে আপনাদের এই ভালো লাগাটা আমাদের কাছে যে কতটুকু উৎসাহের কাজ করে সেটা হয়তো আপনারা বুঝতে না পারলেও আমরা জানি, আমরা শিল্পীরা জানি আপনারা সাথে থাকলে আমরা কতটা সাহস পাই, কতটা অনুপ্রাণিত হই। আপনাদের সকলকে আবারও অনুরোধ জানাচ্ছি, বাংলা গানের সাথে থাকবেন, আমাদের সাথেই থাকবেন, আমাদেরকে সাহস জুগিয়ে যাবেন আপনাদের ভালোবাসার মাধ্যমে।
অনেক ধন্যবাদ চৈতি আপু, এত দারুণ কিছু সময় আমাদেরকে দেওয়ার জন্য। আমি আমার দর্শকদের কাছ থেকে বিদায় নিব, কারণ যেহেতু সময় শেষ, কিন্তু আয়োজন শেষ করব আপনার গান শুনে। আপনি কোন গানটি আমাদেরকে লাস্টে শোনাবেন আপনি চিন্তা করে ফেলুন, আমি আমার দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সুপ্রিয় দর্শক, গল্প গানে সময় শেষ, যেতে হবে। তবে যাবার আগে কথা দিয়ে যাচ্ছি, আগামী পর্বে আবারও আসবো দারুণ একজন শিল্পীকে নিয়ে। আর সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন বাংলার সঙ্গে থাকুন। আমি সামিয়া বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। কোন গানটি থাকছে আমাদের জন্য? আমি আমার প্লেব্যাকের গানটাই গাইছি, যে চলচ্চিত্রের গানগুলো আমার খুব পছন্দ, আপনাকে আমি আগেই বলেছি। এখান থেকে একটা গান করার চেষ্টা করছি। দারুণ দারুণ, শুনবো। মাঝি হইয়া বাইব রে তোর নদীর মতো চোখ, ঢেউয়ে ঢেউয়ে ভাসব রে আজ হলে মরণ হোক। আদর দেব সোহাগ দেব, আদর দেব সোহাগ দেব, ভালোবাসার ছলে তুই যদি ফুল হতে চাস, আমি কাটারি দলে। তুই যদি ফুল হতে চাস, আমি কাটারি দলে। লজ্জা শরম নাই যেন আজ, যা হবার তা হবে। কি আর লাগে বল বন্ধুরে, পাই যদি তোরে। আদর দেব সোহাগ দেব, আদর দেব সোহাগ দেব, ভালোবাসার ছলে তুই যদি ফুল হতে চাস, আমি কাটারি দলে। তুই যদি ফুল হতে চাস, আমি কাটারি দলে।